স্বপ্নধারা স্বাধীন সংলাপে সবাইকে স্বাগত। সহযোগিতা আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজকে অনেকগুলো সংবাদের আমি শিরোনামগুলো শুনছিলাম। আমি যদি দুই একটা আপনাদেরকে বলি, যেমন আছে যে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত সরকার, মালয়েশিয়া গিয়ে প্রধান উপদেষ্টাটা জানিয়েছেন। অন্যদিকে অন্য একটা অনুষ্ঠানে আজকে ধানের শীষে ভোট চেয়েছেন তারেক রহমান। আবার রাজধানীতে আজকে আরেকটি অনুষ্ঠানে এনসিপির যে প্রধান বা তিনি বলেছেন যে নাহিদ ইসলাম, তিনি বলেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে একতা না থাকলে আবারও ১-১১ হবে। অর্থাৎ রাজনীতির মধ্যে যে আমরা নানা ধরনের একদিনের যে শিরোনামগুলো সেগুলোর মধ্যে কিন্তু নানা ধরনের ঘটনা প্রবাহ আমরা লক্ষ্য করছি। সেই সঙ্গে যেহেতু নির্বাচনের সময় চলে এসছে, নির্বাচনের একটা তারিখ ঘোষণা হয়ে গেছে, জাতীয় রাজনীতিতে অবশ্যই তৃণমূল রাজনীতিতেও কিন্তু নানা ধরনের মেরুকরণ হচ্ছে, নানা ধরনের হিসাব নিকেশ চলছে। যারা প্রার্থী আছেন তারা হিসাব নিকেশ করছেন। সব কিছু মিলিয়ে আজকে আমরা একটু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। আজকে আমাদের বিষয় আমরা দিয়েছি তৃণমূলের রাজনীতি ও ভোটের পরিবেশ। দুজন অতিথি আছেন আমাদের সঙ্গে, একটু পরিচিত হয়নি। আমার সঙ্গে আছেন অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী, তিনি সাধারণ সম্পাদক সিলেট জেলা বিএনপি, এবং আছেন মাসিমুর রহমান খলিলি, তিনি নির্বাহী সম্পাদক দৈনিক নয় দিগন্ত। দুজনকেই স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমি একটু অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী আপনাকে দিয়ে শুরু করি। আপনি যেহেতু সিলেটের, আমার সিলেট সংক্রান্ত একটা প্রশ্ন দিয়ে শুরু করি, কারণ এরই মধ্যে মনে হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সাদা পাথর এটি খুবই আলোচনায় চলে এসছে, এবং সাদা পাথর যেভাবে আসলে লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে ভোলাগঞ্জ এলাকায়, কোম্পানিগঞ্জ এলাকায়, সেখানে এটি একটা খুব ফেসবুকে নানা সমালোচনা হচ্ছে, সারা দেশে এটি নিয়ে সমালোচনা হচ্ছে। এদিকে দেখলাম যে যদি সাদা পাথরের ঘটনা উল্লেখ না করেই কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের পদ স্থগিত করেছে বিএনপি, এবং তার বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি এবং দলীয় নীতি ও আদর্শ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। সব কিছু মিলিয়ে আপনার কাছে মন্তব্য চাইলেন যে এমন একটা ঘটনা আপনারা কীভাবে দেখছেন, এবং সেখানে যদি বিএনপির একজন স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃত্ব জড়িত থাকে, সেটা আপনাদের জন্য আসলে কতটা বলবো যে ভালো হলো আর কি। ধন্যবাদ। আপনার মাধ্যমে যারা দেখছেন আজকের অনুষ্ঠানটি, আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মূল প্রশ্নের উত্তরে চলে যাই। সাদা পাথর একটা ঐতিহ্যবাহী একটা এলাকা, এখানে প্রচুর প্রাকৃতিক একটা সৌন্দর্য ঘেরা পরিবেশ। সেখানে আমরা বিগত 15-16 বছর আমরা দেখেছি যে তৎকালীন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই এলাকাকে, ইভেন আমি 5ই আগস্টের আগে বলি, একদিন আমার পত্রিকায় শিরোনাম দেখেছি যে 2 রাতেই সাদা পাথরগুলো চলে গেছে, এইভাবে দেখেছি। 5ই আগস্টের পরেও ওই এলাকার যারা আছেন, যারা দুর্বৃত্ত যারা আছেন, তারা কিন্তু ওই এলাকার ওত পেতে বিভিন্নভাবে, সেখানে কিন্তু দলমত কোনো কিছু নাই। সেখানে ওই এলাকার যারা বাস করে তাদের মধ্যে কিছু বাজে ব্যক্তি আছেন যারা এই কাজগুলো করেছে। মূলত স্বভাবতই সেখানে বিভিন্নভাবে রাজনৈতিক ইন্ধন কিছু না কিছু থাকবেই। আমরা যখনই খবর পেয়েছি এটার জন্য আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি। এটা আজ থেকে আরও 2-3 মাস পূর্বে সেটা এই যে আমাদের একজন নেতার পদ স্থগিত হয়েছে, আমরা এটা ইনভেস্টিগেশন করেছি, দেখেছি যে মোটামুটি তার যথেষ্ট সম্পৃক্ততা পাওয়া গেছে, বিধায় আমরা তাকে পদ স্থগিত করেছি। যেটা আমাদের দলের, যেটা আমরা ইদানিং যেটা করছি বা আমাদের নেতা যেটা বলেছেন যে কোনো রাজনৈতিক পরিচয়ই হোক, দুষ্কৃতিকারী যে সে শাস্তি পেতেই হবে। আমরা আমাদের অবস্থান থেকে আমাদের সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব সর্বোচ্চভাবে। আইন প্রয়োগকারী সংস্থা তাদের অবস্থান থেকে তারা দায়িত্ব পালন করবে। এতে যদি আমাদের দল থেকে যদি কোনো বাধা দেওয়া হয় যে না, আইন প্রয়োগকারী সংস্থাকে সেখানে অ্যাক্টিভ হতে দেওয়া হবে না, তারা দায়িত্ব পালন করতে কোনো বাধা প্রদান করে, সেটাও আমরা অবশ্যই দেখব। এবং আমরা সেটা বলেছি, প্রকাশ্যেই বলেছি, আমাদের নেতাও বলেছেন যে না, কোনো ধরনের কোনো অপরাধ, কোনো ধরনের কোনো আইনশৃঙ্খলা বিঘ্নকারী কোনো কাজে, কোনো ধরনের অনৈতিক কাজে বিএনপি কাউকে কখনোই, যত বড় নেতা হোক, আপনারা দেখেছেন ইতিমধ্যে অনেক প্রমাণ বাংলাদেশে আছে, আমরা ব্যবস্থা নিয়েছি। পাশাপাশি এইসব ঘটনা অবিলম্বে বন্ধ করা, এটা দায়িত্ব কিন্তু প্রশাসনের। প্রশাসন যদি অ্যাক্টিভ না হয়, ফাংশনাল না হয়, এইভাবে দুর্বৃত্তরা কিন্তু তারা আরও সুযোগ পাবে, যেটার জন্য আমরা জাতি হিসাবে সাফার করব, আমরা রাজনৈতিক দল হিসাবে আমরা সবাই সাফার করব। আমরা চাই প্রশাসন সঠিকভাবে অ্যাড্রেস করুক যারা এই দুর্বৃত্ত, হোয়াট এভার রাজনৈতিক আইডেন্টিফিকেশন, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিথিং, বিকজ দে নিড টু অ্যাড্রেস অ্যাবাউট দিস কনফ্লিক্ট। ওখানে তো লাখ লাখ পাথর এই 5ই আগস্টের পরে নিয়ে একদম ফাঁকা করে ফেলেছে, আমরা যে ছবিটা দেখেছি। এটা পত্রিকা বা নিউজ আসার পরে কেন ব্যবস্থা নিতে হলো? আগে যারা আপনার সিলেটের অধিবাসী বলছি, তাদেরকে আসলে তখন নজরে আসেনি বা ওই এলাকার মানুষের নজরে আসেনি? না, আমাদের যেটা আমাদের এই ঘটনাটা আমরা 1.5-2 মাস আগ থেকেই আমরা ওইটা ইনভেস্টিগেশন করেছি, করার পরে আমরা ফাইন্ডিংস পেয়েছি। ফাইন্ডিং পেয়ে আমরা সেটা ব্যবস্থা নেওয়া হয়েছে। এতদিন প্রক্রিয়াধীন ছিল, আমাদের আরও কিছু ইনভেস্টিগেশন ছিল, আমাদের 2জন পিপি লোকাল দেখেছেন। সেটা
ডেফিনেটলি এটা অ্যাড্রেস আমরা আগেই করেছি, আরও বেশি করে। শুধু আমরাও অ্যাড্রেস করলে হবে না, এখানে আরও অনেক রাজনৈতিক দলের বা লোকাল শ্রমিকরা এখানে জড়িত আছে। এখানে একটা সমস্যা হচ্ছে কি, লোকাল মেজরিটি শ্রমিকরা সেখানে কাজের কোনো ক্ষেত্র নাই, তাদের একমাত্র জীবিকা নির্বাহের উপাদান কিন্তু ওই পাথরই। এবং এদের একটা কথা আছে না যে ক্ষুধার জ্বালায় পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি। এই ব্যাপারটা যখন চলে আসে তখন এরা এই পাথরগুলাকে মনে করে যাই হয় সুখ, আমি এইটাকে তুলে আমরা খাবার খেতে পারি। মানে এইটাই অনেকখানি আমাদের এই এলাকার এই যে ব্যাপারটার জন্য দায়ী। আমরা প্রশাসনকে আরও বেশি মোর এফেক্টিভ হওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এবং আমরা আমাদের পক্ষ থেকে, আমি যে জেলা বিএনপি, সিলেট জেলা বিএনপি সাধারণ সম্পাদক হিসেবে আমরা পরিষ্কার বসছি, আমরা আমাদের নেতাও বলেছেন যে না, আমরা এগুলা কখনোই বরদাস্ত করবো না। মাসুর রহমান খলিল, আপনার কাছে প্রশ্ন করবো, যে যদি সাদা পাথর নিয়ে প্রশ্ন করি, আপনার কাছে এখানে রাজনৈতিক ব্যর্থতা মনে হচ্ছে নাকি প্রশাসনিক ব্যর্থতা, কোনটা বেশি মনে হচ্ছে? এখানে আসলে ব্যর্থতা আমরা দুইটার গুরু অংশেই আছে বলে মনে করব। প্রথম কথা হচ্ছে কি, ভাই যেটা বলেছেন, লোকাল যে কর্মসংস্থানের বিষয়, এটা যদি বিকল্প কোনো ব্যবস্থা না থাকে তাহলে অনেক চেষ্টা করার পরেও কিন্তু তাদেরকে এই কাজ থেকে নিবৃত্ত করা কঠিন। প্রশাসনের যেটা দায়িত্ব সেটা হচ্ছে কি, যখন একটা অপরাধ বন্ধ করতে হবে এবং সেই অপরাধ যদি কর্মসংস্থানের সাথে রিলেটেড হয় তাহলে তাদের বিকল্প একটা ব্যবস্থা করতে হবে। তা না হলে কিন্তু অন্যভাবে সামাজিক একটা সংকট তৈরি হতে পারে। তো সেটা যাই হোক, এটা শুধু সিলেটের এই ঘটনা না, দুর্গাপুরে আছে, আর অনেক জায়গায় আছে যেখানে পরিবেশ নষ্ট হতে পারে, পাথর উত্তোলন, বালি উত্তোলন, এসব বিষয়। এগুলো যখন অ্যাড্রেস করতে হয় তখন অবশ্যই বিকল্প কর্মসংস্থানের চিন্তা করতে হবে। এটা একটা দিক। আর দ্বিতীয় যে দিকটা সেটা হচ্ছে রাজনৈতিক সম্পৃক্ততার আপনি কথা বললেন। রাজনীতি যারা করেন তারা তো আসলে মানুষ নিয়েই রাজনীতি করেন। যখন মানুষের কর্মসংস্থানের প্রশ্ন আসে, জীবন জীবিকার প্রশ্ন আসে, তখন কিন্তু তাদেরকে অনেক সময় একটু সফট দেখা যায়। তো আমি সিলেটের ক্ষেত্রে যেটা বলবো আর কি, শুধু সিলেট না, আর অন্যান্য ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ধরনের চাঁদা, টেন্ডার, এই নানান কিছুর সাথে সম্পৃক্ত থাকার পলিটিক্যাল পার্টিগুলোর, শুধু বিএনপি বলবো না, আর অন্যান্য অনেক দলের কথাই আমরা জানি। আর এক সময় তো আওয়ামী লীগ এগুলো করেই কিন্তু তাদের জনশক্তিকে লালন পালন করত। কিন্তু যেহেতু এটা একটা ফেসিবাদী রাজনৈতিক শক্তি, তাদের ব্যাপারে এই কথাটা হয়তো অত বেশি বড় না। কিন্তু এখনকার ফেসিবাদ বিরোধী যেসব রাজনৈতিক দল, জনগণ কিন্তু আশা করে তারা হচ্ছে একটা স্বচ্ছ রাজনীতি করবে। এর কোনো যদি ব্যতিক্রম দেখে তখনই কিন্তু তারা আশা করে যে এটার ব্যাপারে রাজনৈতিক পদক্ষেপ নেওয়া হবে। তবে রাজনৈতিক পদক্ষেপটা আমরা আশা করব সেটা হচ্ছে শুধুমাত্র কাউকে দায়িত্ব থেকে অব্যাহতি না, দায়িত্ব থেকে কোনো একটা ঘটনা যখন মিডিয়াতে প্রকাশ পাবে তখনই অ্যাকশন নেওয়া হবে সেটা না, আগে থেকেই কিন্তু চিন্তাভাবনা করে পরিকল্পিতভাবে এমন পদক্ষেপ নেওয়া দরকার যাতে করে কোনো নেতার ব্যাপারে এই ধরনের পদক্ষেপ ঘটনার পরে নিতে না হয়। জি, একটু সিলেটের রাজনীতি নিয়ে আসে। সিলেটের রাজনীতি আসলে মানে যদি জাতীয় রাজনীতি বলি, মোটামুটি নির্বাচনের দিকে চলেই গেছে, যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করেছে প্রধান উপদেষ্টা যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। যদি তৃণমূলের রাজনীতির যে কথা বলবো, সিলেটের রাজনীতির অবস্থা কী রকম? মানুষ মানে আপনারা কি এখনও আসলে ভোট হবে কি হবে না, কিংবা জাতীয় রাজনীতি যেমন পিআর সিস্টেম নিয়ে এক ধরনের বিতর্ক তৈরি আছে, নানা ধরনের আলোচনা আছে, সেগুলোর মধ্যে আছেন নাকি সিলেটের রাজনীতি নির্বাচনমুখী হয়ে গেছে? না, অ্যাকচুয়ালি মানুষ সত্যিকার, যেহেতু আমি নিজে একজন প্রার্থী, নির্বাচনমুখী রাজনীতি করছি আমার এলাকায়, আমার সিলেট ৬ গোলাপগঞ্জ বেরিবাজার আসনটিতে, তো মানুষ এখন কিন্তু নির্বাচনমুখী। আপনি চায়ের দোকান বলেন, রাস্তাঘাট বলেন, আপনার বাজারে বলেন, বাসে বলেন, সবাই কিন্তু ইলেকশন নিয়ে কথা বলছে। কে কোন আসলে প্রার্থী হচ্ছে, কে প্রার্থী কতটুকু এগিয়ে যাচ্ছে, কতটুকু পিছিয়ে যাচ্ছে, কোন জায়গায় কার অবস্থান ভালো, এইগুলো নিয়ে মানুষের বিশ্লেষণ। এটা কিন্তু এখন বাজারে ছয়লাভ এটা। এবং বিশেষ করে যখন প্রধান উপদেষ্টা মহোদয় যখন ঘোষণা করলেন যে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, সেটার পর থেকে মানুষ মোটামুটি মানুষ কনফার্ম, জনগণ কনফার্ম হয়ে গেছে যারা একটা ইলেকশনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। যেটা আজকে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যেটা বললেন যে আমরা একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত, এটা কিন্তু উই আর অন রাইট ট্র্যাক। অ্যাকচুয়ালি এটা আমাদেরকে আরও বেশি সাহায্য করছে এই বক্তব্যগুলো যে নির্বাচনমুখী হওয়ার জন্য, এবং সেটাই হওয়া উচিত আসলে। কারণ দেশের যে অবস্থা, আপনি বিশ্বাস করেন যে ব্যবসা বলেন, আপনার প্রশাসন বলেন, সব কিছু একটা স্থবিরতা চলে আসছে। কারণ আগামীতে কি হচ্ছে না হচ্ছে সেই যে অনিশ্চিত অবস্থা, আনপ্রেডিক্টেবল সিচুয়েশন,
এই আনপ্রেডিক্টেবল সিচুয়েশনটাই মানুষকে অনেক কিছু করতে দিচ্ছে না, যেটার জন্য সাফার করছে, অর্থনীতি সাফার করছে, মানুষের আইনশৃঙ্খলা পরিস্থিতি সাফার করছে, মানুষের যে ভবিষ্যৎ পরিকল্পনাটা সাফার করছে, ব্যবসায়ীদের তাদের ব্যবসার এক্সপান্ডেশন যেটা সেটা সাফার করছে, আমাদের অর্থনীতির যে মূল চালিকা শক্তি বেকারত্ব সেটা কিন্তু বাড়ছে। এই যে ব্যাপারগুলো, এই বিনিয়োগ হচ্ছে না, বিদেশি ঋণগুলো আসছে না, বিদেশিরা আসতে পারছে না, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু নির্বাচনটার জন্য মানুষ উদ্বিগ্ন হয়েছে আছে। এবং আমার বিশ্বাস যে বাংলাদেশ সে পথে এগিয়ে যাচ্ছে। বিতর্ক তো কিছুটা থাকবেই, সব কিছু তো রাজনীতির বিউটি অফ পলিটিক্স বা বিউটি অফ ডেমোক্রেসিটা হচ্ছে এখানেই, যে কিছু না কিছু বিতর্ক তো থাকতেই হবে, কথাবার্তার পার্থক্য তো থাকবেই, ডিফারেন্সেস তো থাকবেই। সেটাকে আমরা মিনিমাইজ করে একসাথে এগিয়ে নিয়ে যাওয়ার নামই গণতন্ত্র। আমরা সেই গণতন্ত্রের প্রতি এগিয়ে যাচ্ছি। আপনার কাছে আরও কিছু প্রশ্ন আছে, আমি একটু আপনার কাছে জানতে চাই। আজকে নিশ্চয়ই যেহেতু রাজনীতিতে বিতর্ক নিয়ে কথা হচ্ছিল, আজকে যুব সম্মেলন হয়েছে, এনসিপির প্রোগ্রামটা হয়েছে, সেখানে এনসিপির কয়েকজন নেতা বক্তব্য দিয়েছেন। আমি যে ছোট করে বলি, সেখানে এনসিপির যিনি নাহিদ ইসলাম, তিনি বলেছেন যে নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে না পারলে আরেকটি ১/১১ আসবে, তিনি মন্তব্য করেছেন। এবং তিনি বলেছেন যে জুলাই সনদে এক বিন্দু ছাড় দেওয়া হবে না, প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলেও কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারবেন না, এটি তার বক্তব্য। আর দলটির মুখ্য সমন্বয়কারী সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে, কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সংস্কার ও নতুন সংবিধানের জন্য যারা শহীদ হয়েছিলেন তাদের জীবন ফিরিয়ে দিতে হবে সরকারকে। এই বক্তব্যগুলোর আসলে আপনি কি বুঝছেন এই বক্তব্যগুলো? প্রথম কথা হচ্ছে, যারা পলিটিক্যাল লিডার আছেন তারা অনেক কিছু অনেক বক্তব্য ঠিক অতভাবে হয়তো মেন করেন না। নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব যেটা বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এখন দেশ কিন্তু অনেকটা নির্বাচনমুখী। আপাতত মনে হবে যে হয়তোবা এই বক্তব্যের যথেষ্ট ভিত্তি নেই, কিন্তু আবার আশঙ্কার একটা দিকও আছে। যেমন নাহিদ ইসলাম কিন্তু সিরিয়াস একজন ব্যক্তি, যিনি অল্প কদিন আগেও উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। আমি খুব কাছ থেকে ওনার ইন্টারভিউ নিয়ে নানান কারণে কিন্তু ওনাকে দেখার সুযোগ হয়েছে। তো উনি খুব বেশি ফালতু কথা হয়তো বলছেন না, কিন্তু যে কথাটা বলছেন সেটা যদি আমরা সারমর্ম করি তাহলে সেটা দাঁড়াই হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের গ্যারান্টির প্রয়োজন হবে। আমরা জানি এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকারের 3টে এজেন্ডা প্রধানত, একটা হচ্ছে সংস্কার, 2 নম্বর হচ্ছে ফেসিবাদী যারা মানবাধিকারের জন্য দায়ী তাদের বিচার, 3 নম্বর হচ্ছে গণতান্ত্রিক রূপান্তর। এই যে 3টে বিষয়, এই 3টে বিষয়ের মধ্যে নাহিদ ইসলাম যে কথাটা বললেন সেটা হচ্ছে আগের 2টা এজেন্ডা বাদ দিয়ে শুধু নামকা অবস্থায় নির্বাচনে যদি যাওয়া হয় তাহলে এই যে জুলাইয়ের যে আন্দোলন, এই আন্দোলনটা কিন্তু ব্যর্থ হবে। এই কথাটা যে আমরা শুধুমাত্র তাদের মুখ থেকে শুনছি এমন না। যেমন তাদের অনুষ্ঠানে এখানে বিএনপির একজন নেতা ছিলেন, জামাত ইসলামের নায়েব আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের ছিলেন। এই 2 দিন আগেও কিন্তু ডক্টর তাহের সাহেব বলেছেন আমাদেরকে দরকার হলে 2টা বিষয়ে আন্দোলনে যাবেন ওনারা, মানে ইসলামিক দলগুলো। একটা বিষয় হচ্ছে কি, এটার আইনি ভিত্তি জুলাই সনদের। জুলাই সনদটা যদি এমন হয় যারা পরবর্তী নির্বাচনে জিতবে তাদের ইচ্ছার উপর নির্ভর করবে এটার বাস্তবায়ন, তাহলে এটার আইনি অথবা সাংবিধানিক কোনো ভিত্তি দেওয়া হলো না। আর যদি আইনি অথবা সাংবিধানিক ভিত্তি দেওয়া হয় তাহলে এটা যেই সরকারই আসুক না কেন, যে দলেই পরবর্তী সরকার গঠন করুক না কেন, সেটা বাস্তবায়ন করতে হবে, যেটা আমরা বিচারপতি শাহাবুদ্দিনের 1990 সালের টাইমটাতে আমরা দেখছিলাম। এখন এই জায়গাটাতে বিএনপি কতটুকু আসবে, বিএনপি কিন্তু এটা কখনো বলেননি যে তারা ছাড় দিবে না, বরং আমরা শুনছি 2টা তো মৌলিক বিষয়। একটা হচ্ছে এই আইনি বাধ্যবাধকতা দেয়া, মানে সংস্কারের ইস্যু অথবা জুলাই সনদের। আরেকটা বিষয় হচ্ছে পিয়ারের ইস্যুটা। পিয়ারটা আপনার উচ্চকক্ষে কার্যকর হোক, এটা অনেক একটা বড় ধরনের রাজনৈতিক অংশ চাচ্ছে। আর জামাত ইসলামী বা শাসনতন্ত্র আন্দোলন তারা মনে করেছে নিম্নকক্ষ উচ্চকক্ষ 2 জায়গায় হতে হবে। আমি মনে করি হচ্ছে প্রত্যেক দলকে একটু ছাড় দিয়ে মাঝামাঝি একটা জায়গায় আসা দরকার। যেমন আজকেও আমরা সুজনের একটা জরিপ দেখতেছিলাম, যেখানে প্রায় 71% লোক হচ্ছে উচ্চকক্ষে পেয়ার চায়, তারা নিম্নকক্ষের কথা বলে নাই। অতএব বিএনপিকে একটু ছাড় দিতে হবে। আবার ইসলামিক দল যেগুলো জামাত ইসলামী অথবা স্বাধীনতা আন্দোলন, তাদেরকে কিন্তু ছাড় দিয়ে একটা মাঝামাঝি জায়গায় আসতে হবে। আসলে বাংলাদেশ যদি নির্বাচনমুখী না হয়, যে আশঙ্কাটা নাহিদ ইসলাম বলেছেন যে 1/11 আবার আসতে পারে, এটা আসার কিন্তু যথেষ্ট সম্ভাবনা, আশঙ্কা এই কারণেই আছে যেহেতু ফেসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যদি দ্বন্দ্ব সংঘাত ইত্যাদি সৃষ্টি হয়, এটা একটা বড় ধরনের যুক্তি তৈরি করে যে না, তারা ব্যর্থ, অতএব নতুন একটা বন্দোবস্ত আসতে হবে। আমরা জানি কোনো পক্ষ থেকে এই কথাও বলা হচ্ছিল ইনক্লুসিভ ইলেকশন করে সকল রাজনৈতিক পক্ষকে এর মধ্যে নিয়ে আসতে হবে।
এখানে কিন্তু সুপ্ত একটা বিষয় আছে, সেটা হচ্ছে ফেসিবাদ যে রাজনৈতিক দলটাকে মানে গণহত্যার কারণে তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, সেই দলকে নিয়ে আসাকে কিন্তু ইনক্লুসিভ ইলেকশন এটা বলা হচ্ছে। তো ফলে যদি ফেসিবাদ বিরোধী যে দলগুলো, প্রধানত 3টে দলের কথাই আমরা বলি, বিএনপি তো সবচেয়ে বড় দল, জামাত ইসলামী আছে, তারপর এনসিপি আছে, শাসনতন্ত্র আন্দোলনও কিছুটা আমরা বলতে পারি, এই দলগুলোর মধ্যে যদি ইউনিটি না আসে, নাহিদ ইসলাম যে আশঙ্কাটার কথা উচ্চারণ করলেন, আমার মনে হয় সেই আশঙ্কাটা ধীরে ধীরে বাড়বে। নির্বাচন এর আগে তথ্য উপদেষ্টা স্ট্যাটাস দিয়েছিলেন যে 11 আসার সময় একটা আশঙ্কা তিনিও করছিলেন। আচ্ছা, আবার আসবো আপনার কাছে। আমি তো আপনার পিএম নিয়ে একটু জানতে চাইবো। যে তৃণমূলের রাজনীতির কথা বলছি, আজকে সুজনের একটি জরিপের কথা বলছিল, সেখানে প্রায় 70-এর বেশি মানুষ উচ্চকক্ষে চাচ্ছে, পিআর পদ্ধতি চাচ্ছে। আপনি তো একদম তৃণমূল পর্যায়ে রাজনীতি করেন, সাধারণ মানুষ আসলে পিআর পদ্ধতিটা কি খুব বেশি বুঝতে পারছে কিনা? অনেকে বলেন যে সাধারণ মানুষ এটা খুব বেশি বোঝে না। সত্যিকার অর্থে এটা রাইট, ঠিকই বলছেন আপনি। আসলে মানুষ তো ওইভাবে চিন্তাও করে না, এগুলো বুঝেও না পিআর কি। কারণ পিআর ব্যাপারটাই শুধু আমাদের এখানে না, বা বিশ্বের মেজরিটি দেশেই তো পিআর সিস্টেম নেই। বাট কিছু কিছু 2-1টা দেশে আছে যেগুলোতে হয়তো ডেমোক্রেসি অনেক আগ থেকে প্রতিষ্ঠিত হয়েছে। যেমন আমরা যে ডেমোক্রেসিটাকে ফলো করি, ওয়েস্টমিনিস্টার স্টাইল ডেমোক্রেসি, যেটা আমরা সংসদীয় গণতন্ত্র, সেই ওয়েস্টমিনিস্টার স্টাইল সেই দেশেও আসলে পিআর সিস্টেম নাই এইভাবে। এখন এখানে যখন একটা প্রস্তাব এসেছে, এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, আমি মনে করি যে কোনো জিনিসই আলাপ আলোচনার ঊর্ধ্বে না, সব কিছু আলাপ আলোচনার সাপেক্ষে করা যায়। কিন্তু পিআর সিস্টেম এটা বাংলাদেশে একটা নতুন জিনিস। এটা একটা সরকারকে অস্থিতিশীল, আমাদের বক্তব্য যেটা হচ্ছে, একটা সরকার যখন বসবে, পিআর সিস্টেম সরকারকে অস্থিতিশীল করতে পারে। পিআর সিস্টেম এই সরকারের স্থায়িত্বকে মানে খর্ব করতে পারে, কার্যক্রমের বাধাগ্রস্ত করতে পারে পিআর সিস্টেম। সুতরাং পিআর সিস্টেম দিয়ে যে প্রকৃত ডেমোক্রেসি আপনি প্রতিষ্ঠা করতে পারবেন সেটা কিন্তু না। এখন এই ব্যাপারটা নিয়ে যদি আমরা বৃহত্তর যেটা আপনার নির্বাচন, যেটা মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন এই মুহূর্তে, সেটাকে যদি আমরা বাধাগ্রস্ত করি, এটাকে নিয়ে যদি বলি আমরা জানা এখন আপনার 1-11 হয়ে যাবে, এটা না হলে, বা আমরা যদি ডেমোক্রেসি ইলেকশন করতে গেলে, যেমন এই যে পাটোয়ারি বলেছে, পাটোয়ারি অবশ্য সে বিভিন্ন সময় বিতর্কিত কথাবার্তার জন্য সে খ্যাত। সে বিভিন্নভাবে বিতর্কিত কথাবার্তা বলে আমাদের মানে মানুষের মধ্যে একটা চাঞ্চল্যকর সৃষ্টি করতে চায়, কিন্তু সেটা আসলে সঠিক না। এইভাবে আমার মনে হয় যে 1-11-এর কোথাও যেটা বলছেন আপনি, এইটা সবটুকু এইভাবে সঠিক। 1-11 কেন হবে? একটা অন্তর্বর্তী সরকার আছে, যে সরকারকে পাবলিক সাপোর্টেড একটা গভর্নমেন্ট, এবং যে সরকারের নেতৃত্ব দিচ্ছেন বিশ্ববরেণ্য একজন ব্যক্তিত্ব। এখানে কেন 1-11 হবে? এখন যেখানে সামরিক বাহিনীর সদস্যরা আমাদেরকে সহযোগিতা করছে, সরকারকে সর্বতোভাবে সহযোগিতা করছে, সেখানে আমি মনে করি না এই ধরনের কোনো কিছু হবে। এগুলা হয়তো নির্বাচনকে হয়তো বিলম্বিত করার হয়তো বিভিন্নভাবে একটা প্রয়াস থাকতে পারে। আমি বিশ্বাস করি এজ এ রাজনৈতিক দল হিসাবে আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আমরা যারা শক্তি আছি, এটা আমাদের সবারই বোধোদয় হবে। কারণ এই আন্দোলনের রক্ত অনেকের জড়িয়েছে, আমাদের শহীদরা শহীদ হয়েছে, অনেক ভাই আহত হয়েছে। আমি নিজেও এই আন্দোলনে আহত হয়েছি, আমি জুলাই ফাউন্ডেশনের একজন সদস্য বা জুলাই যোদ্ধা হিসাবে মনে করেন। সুতরাং আমি মনে করি আমাদের এই রক্তের যেটা, এই মানুষ সেটাকে কিন্তু করবে না। হ্যাঁ, সেটাতে হয়তো আমরা বিভিন্নভাবে সংস্কার, যেটা বলছেন যে নির্বাচন, এই যে পদ্ধতি, নির্বাচনের যে ব্যাপারটা, আপার হাউস একটা এগুলো তো সংস্কারের একটা প্রক্রিয়ার অংশ। আপনি একদিনে যে এক সময় যে সব কিছু সংস্কার করে তারপরে আপনি নির্বাচনে যাবেন, সেটা কিন্তু সম্ভব হবে না। এটা একটা চলমান প্রক্রিয়া, এটা চলমান প্রক্রিয়া থাকবেই। আপনি যাই করেন, আমি মনে করেন যে ওয়েস্টার্ন কান্ট্রিতে যে ডেমোক্রেসিটা আছে, তারা কি প্রতি বছর সংশোধন করে না, বিভিন্নভাবে আইন প্রয়োগ করে, নতুন নতুন আইন নিয়ে আসে। আপনার সময় উপযোগী নিজের দেশকে উপস্থাপন করতে হয়, বা আইনকে উপস্থাপন করতে হয়, এটা সব দেশেই আছে। সুতরাং আমাদের দেশেও সেভাবে হবে। আমরা শুরু করি, তখন দেখা যাবে যে মধ্যখানে, যেটা খলিল ভাই ঠিকই বলেছেন, যে ডেমোক্রেসিটার একটা ডিফারেন্সেস থাকবেই। এটাতে না এখানে একটা বোল্ডলি থেকে আমি এটাকে ধারণ করতে হবে, এইটা না হলে আমি এটা হবে না, এই ভাষায় কথা বলার ঠিক না। এই যেটা বলছেন যে পাটোয়ারি, যে আমাদের নির্বাচন হবে না, এটা কিন্তু এটা ভালো, মানুষ এটাকে অ্যাকসেপ্ট করবে না এইসব কথাবার্তা। মানুষ চায় একটা সফটনেস, একটা আমরা অতীত থেকে শিক্ষা নিতে চাই। অতীতে যে আমাদের যে ভুল হয়েছে, যে নির্বাচনকে মেরুকরণ করে, নির্বাচনকে নিয়ন্ত্রিত করে, দিনের বুট রাতে দিয়ে বুটের প্রক্রিয়াকে যে নিয়ন্ত্রণ, এইটা থেকে আমরা সরে আসতে চাই। হ্যাঁ, পিআর পদ্ধতি একটা অন্য ব্যাপার, ঠিক আছে। পিআর পদ্ধতি যদি করতেন, আলাপ আলোচনা হোক, ডিবেট হোক, যদি পাবলিক মনে করে, সেটা ডিফারেন্ট ইস্যু। যেটা আপনি বললেন যে নিম্নকক্ষে তো পিআর চাচ্ছে না। যদি সুজনের এটা সত্যি হয়ে থাকে, নিশ্চয় তারা এটা অ্যাসেসমেন্ট করেতে, নিম্নকক্ষে তো চাচ্ছে না। তো নিম্নকক্ষ না চাইলে, নিম্নকক্ষটাই তো মেজরিটি মানুষের প্রতিধ্বনি, সেটা
তার মানে এটি মানুষ চাচ্ছে না এই পিয়ার পদ্ধতিটা, এটা আমাদেরকে বুঝতে হবে, সেটাই আর কি। আপনার যে এই যে যখন ১/১১ কথা শুনে আপনার কাছে এই গণঅভ্যুত্থানে ১ বছর হলো, গণঅভ্যুত্থানের সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ১ বছরের মধ্যে মানে এত ফাটল কেন হলো যে ১/১১ মতো কথা আশঙ্কার কথা শুনতে হচ্ছে? আপনার বিশ্লেষণ কি? আসলে আমার মনে হয় মানে ফাটলটা আসলে এমন পর্যায়ে আসে নাই যার কারণে ১/১১ অনিবার্য হয়ে যাচ্ছে। তবে এটা হচ্ছে সতর্কবাণী। তার মানে যদি ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো একটা কমন প্ল্যাটফর্ম, কমন একটা জায়গায় পয়েন্টে যদি না আসতে পারে, তাহলে হয়তো, যেহেতু এখানে ফ্যাসিবাদী যে রাজনৈতিক শক্তি তারা দীর্ঘ ২০ বছরের কাছাকাছি টাইমে ক্ষমতায় ছিলেন অথবা শক্তিধর একটা রাজনৈতিক পক্ষ ছিলেন, এখন তারা চাচ্ছে কোনো ধরনের নির্বাচন যাতে স্বাভাবিকভাবে না হয়, এখানে অন্য একটা পরিবর্তনের জন্য কাজ করা হচ্ছে। ঠিক এই অবস্থায় যারা পজিটিভ ইতিবাচক যেসব রাজনৈতিক শক্তি আছে তাদের মধ্যে ছোটোখাটো কোনো বিরোধ বিসম্বাদও যদি থাকে তাহলে একটা আশঙ্কা তৈরি করে। এখানে আরেকটা বিষয় আছে, যেমন আজকে অনেকগুলো ঘটনা কিন্তু ঘটছে, যেমন আমরা আমেরিকান এমবেসিতে দেখছি যে ঐকমত্য কমিশনের সদস্যরা গেছেন, কথা বলেছেন, আবার কমিশনের মেয়াদ 1 মাস বৃদ্ধি করা হয়েছে। তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় একটা উদ্যোগ আছে, সেটা হচ্ছে কি মাঝামাঝি চলে আসা এবং একটা গণতান্ত্রিক রূপান্তর নির্বাচনের মাধ্যমে এটা হওয়া। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কি যেমন এই যে পিয়ারের যে বিষয়টা ভাই যেটা বললেন আর কি, পিয়ার বিষয়টা এমনি এই যে ঐকমত্য কমিশন নিম্নকক্ষে পিয়ারের প্রস্তাব কিন্তু তারা করে নাই। তারা যেটা করছিল সেটা হচ্ছে উচ্চ কক্ষে, আর নারী আসন যদি বৃদ্ধি করা হয় তাহলে নারী আসন হবে। পিয়ার জিনিসটা আসলে পৃথিবীর 90টা দেশে আছে, কিন্তু একদম পিওর পিয়ার যেটা ধরেন ইসরায়েলে অথবা আরও 2-1টা রাষ্ট্রে আছে, ঠিক এরকম হয়তো খুব বেশি দেশে নাই। এশিয়ার মধ্যেও 2টা দেশে পিয়ার আছে, এমনকি বাংলাদেশেও পিয়ার আছে। এই যে নারী সদস্যরা কীভাবে নির্বাচিত হতেন, সেটা হচ্ছে যেসব এমপিরা নির্বাচিত হতেন তাদের আনুপাতিকভাবে করা হতো। এখন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে উচ্চ কক্ষে, তার মানে যে ভোট পাবে যে দল ঠিক আনুপাতিকভাবে হবে। উচ্চ কক্ষ দিয়ে কিন্তু সরকার গঠন হয় না, ফলে উচ্চ কক্ষে যদি পিয়ার হয় তাহলে সরকারের মধ্যে অস্থিরতা তৈরি হওয়ার, অস্থিতিশীলতা হওয়ার এটা কিন্তু কোনো আশঙ্কা থাকবে না। তা আমার মনে হয় আমাদের চিন্তা করা উচিত সেটা হচ্ছে মাঝামাঝি একটা জায়গায় আসা। আর এটা মনে করার কোনো কারণ নাই যে আসলে 1 বছরের মাথায় ফ্যাসিবাদ বিরোধী যেসব রাজনৈতিক শক্তি ছিল, সামাজিক শক্তি ছিল, তারা একদম ভেঙে চুরমার হয়ে গেছে, বিষয়টা সেরকম না। আজকে কিন্তু দেখেন, যদি ফ্যাসিবাদী শক্তি আবার রাস্তা নামার চেষ্টা করে, বিএনপি, জামাত, তারপরে এনসিপি সব কিন্তু রাস্তায় নেমে যাবে, এটা আমরা কিন্তু দেখছি। ঠিক আছে, একজন দর্শক আছে, একটু ফোনটা নিয়ে নেই। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমার নাম রবিউল গনি, আমি দিনাজপুর থেকে বলছিলাম। জি রবিউল সাহেব বলেন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে জামাত এবং এনসিপি যে পিয়ার পদ্ধতি চাচ্ছে, আমরা জানি বা দেশবাসী জানে যে বর্তমানে বিএনপি সহ সমমনা দলগুলোর ভোটের পার্সেন্টেজ 40 থেকে 45%। আবার যে ফ্যাসিস্ট শেখ হাসিনা চলে গিয়েছে তাদের ভোটও কিন্তু এখন 20 থেকে 25% আছে, তারা কিন্তু পালিয়ে যায়নি। এবং আমাদের ইতিহাস প্রমাণ করে যে স্থানীয় সরকার নির্বাচনে যখন মার্কা ছিল না, তখন ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টি বা জামাত হয়ে দাঁড়িয়েই নির্বাচনে জিতে যেত। বলা হতো যে আওয়ামী লীগ জিতেছে, বলা হতো যে বিএনপি জিতেছে। তো এরকমই আগামী নির্বাচনে, আগামী পিয়ার পদ্ধতির নির্বাচন যদি যারা করতে চায়, যদি আওয়ামী লীগ বিগত 15 বছর জাতীয় পার্টি যেভাবে আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছিল, তো জাতীয় পার্টি ঋণ পরিশোধ করতে গিয়ে যদি দিল্লি থেকে শেখ হাসিনা আওয়ামী লীগের ভোটারদেরকে ইঙ্গিত করে যে এই দিকে ভোট দিতে হবে, তাহলে তো জামাত আর এনসিপির কোনো অস্তিত্বই থাকবে না। পিয়ার পদ্ধতিতে তারাই সংখ্যানুপাতিক হারে ভোট বেশি পাবে। অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী, আপনার কাছে যেটা জানতে চাইব, দর্শক যে প্রশ্নটা করেছিল, আমি একটু অন্যভাবে বলি, পিয়ার না করেও যদি বলি যে একটা আওয়ামী লীগের একটা সমর্থক গোষ্ঠী আছে, তাদের একটা ভোট ব্যাংক আছে। যেহেতু নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে, তাহলে এই ভোট ব্যাংকটা কাউকে না কাউকে ভোট দিবে, এবং অনেকেই বলছেন যে এটা একটা বড় ব্যাপার হবে যে আসলে নির্বাচনে জেতার ক্ষেত্রে তাদের ভোটগুলো কোন দিকে যাচ্ছে। আপনারা এখানে কোনো পরিকল্পনা নিয়েছেন কিনা যে এই ভোটগুলো কিভাবে আপনারা নেবেন কিংবা আপনাদের ব্যাংকে আসে? ধন্যবাদ। আসলে এইভাবে স্পেসিফিক পরিকল্পনা আমাদের ওইভাবে নাই। আমরা সামগ্রিকভাবে বুটের পরিকল্পনা, যেটা আমাদের সমগ্র জনগোষ্ঠী যারা আছেন, যে আওয়ামী লীগের ওই বুট টার্গেট করতে হবে, ওই বুট টার্গেট, এটা না। এটা আমাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন আমাদের নেতা তারেক রহমান, পাশাপাশি আমাদের ক্যান্ডিডেটরা কাজ করবে, দলের একটা পলিসি নির্ধারণ হবে, বক্তব্য দিবে, দেশের জনগণকে যাব, সেটা সমগ্র জনগোষ্ঠীর জন্য। সেটা যে স্পেসিফিক একটা জনগোষ্ঠীর জন্য বা একটা আওয়ামী লীগের, কারণ এই স্পেসিফিক্যালি আওয়ামী লীগের যে
স্বাভাবিক তোরা যারা ফেসিস্টদের দূষর আছে তাদের সাথে তো আমরা ওইভাবে করতে পারি না। সাধারণ ভোটারের কথা সাধারণ বলছেন। ভোটার, আমরা সাধারণভাবে মাছলি আমাদের ভোটারদের কাছে যাব। ভোটাররা যদি আমাদের পলিসিকে ভালো পায় ভোট দিবে, যদি ভালো পায় না হয়তো ভোট দিবে না, অন্য কাউকে ভোট দিবে যার পলিসিটাকে ভালো হবে। এটাই আমাদের মূল। আমরা স্পেসিফিক্যালি আমরা ওইভাবে এই আইডিওলজি দিয়ে না ওই ভোটারদেরকে আমরা টার্গেট করে নিয়ে আসবো, ওই ভোটারদেরকে আমরা এই যে শেখ হাসিনার মানে মতো সব আপনাদের সব হ্যাঁ, ভোটার একই ভোটার। আমরা সব সামগ্রিকভাবে সামগ্রিক জনগোষ্ঠীর বৃহত্তর কল্যাণে যেটুকু দরকার আমরা সেটা উপস্থাপন করব। আমাদের যদি জনগণ আমাদেরকে মূল্যায়ন করে অবশ্যই আমরা সেটাকে এইখানে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে ধরা হয় যে সিলেটের এক আসনটা খুবই গুরুত্বপূর্ণ, যারা এই আসনটা পায় তারাই সরকার গঠন করে, এতদিন ট্রেন্ড মনে হয় সেটাই। যদি তাই হয় আপনার আসলে কতটা আশাবাদী যে এই আসনটা আপনারা আনতে পারবেন? আপনাদের মাঠ পর্যায়ের কি অবস্থা? ধন্যবাদ। আমরা সিলেট বিএনপি সামগ্রিকভাবে আমরা সবসময় প্রস্তুত। আমরা একটা নির্বাচনের জন্য অলওয়েজ প্রস্তুত। ইভেন কি আমরা স্বৈর ফ্যাসিস্টদের সময় যখন নির্বাচন হয়েছিল আমরা সবসময় 18 সালের নির্বাচনে আমরা প্রস্তুত ছিলাম। আমাদেরকে ছিনিয়ে নেওয়া হয়েছিল আমাদের বিজয়গুলো। আমরা 7 জানুয়ারির আগে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমরা যদি সেই স্পেস পাইতাম আমরা অবশ্যই রেডি ছিলাম। আমরা সাংগঠনিকভাবে আমাদের 100% আমরা রেডি আছি। এবং ইনশাআল্লাহ সিলেটের এটা হযরত শাহজালাল সাফরানের স্মৃতি বিজড়িত পুণ্যভূমি। এখানে আমাদের নেত্রী বেগম খালেদা এই মাটি থেকেই কিন্তু নির্বাচন শুরু করেন, মানে প্রচারণাটা শুরু করেন। এবং এখানে আমাদের সাংগঠনিক অবস্থা আলহামদুলিল্লাহ আমাদের খুবই ভালো। আমার দৃঢ় বিশ্বাস এখানে সিলেটের মানুষ সবসময় বিএনপিকে ভালোবাসে বা জানোয়ার শেষকে ভালোবাসে মানুষ। সেটাকে আমরা বিজয় লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি একটু আপনার যে জোটের রাজনীতি নিয়ে আলোচনা করতে চাই। আলোচনা শোনা যাচ্ছে যে জামায়াতের সঙ্গে ইসলামী দলগুলো আছে কিংবা এনসিপি সবাই মিলে একটা জোট করতে পারে, নির্বাচন জোট হতে পারে। নির্বাচন ফেব্রুয়ারিতে কাছাকাছি আসতে আপনি আসলে বাংলাদেশে জোটের রাজনীতির সম্ভাবনা কেমন দেখছেন এবার নির্বাচনে? আমি জোটের রাজনীতির সম্ভাবনা উজ্জ্বল দেখি। এটা শুধুমাত্র ইসলামিক দলগুলো যে একটা জোট করবে, এনসিপি তাদের সাথে যাবে এরকম না। আবার এটাও শোনা যাচ্ছে বিএনপি এবং বিএনপির মিত্র দল যেগুলো আছে তাদেরকে নিয়ে একটা জোট হবে। ফলে দুটো জোট যদি হয় তাহলে প্রতিদ্বন্দ্বিতা কিন্তু বেশ জমে উঠবে আর কি। তো যেমন যদি বিষয়টা এমন হয় 10 এবং 1, 2 এটা কিন্তু কোনো নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা হয় না। কিন্তু আমার ধারণা হচ্ছে যেহেতু এবার মানে একটা মেরুকরণ হচ্ছে, রাজনৈতিক মেরুকরণ, এটা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। হয়তো আমরা আশা করতে পারি যে বিএনপি হয়তো গভর্নমেন্ট ফর্ম করবে, কিন্তু গভর্নমেন্ট ফর্ম করলেও এটা একতরফা কোনো নির্বাচন যেটা তার আগের যে 15 বছর যেভাবে চলে আসছিল এমনটা হবে বলে আমার মনে হয় না। আর জোটের রাজনীতি, আমি একটা জিনিস অনেকেই বলে রাজনৈতিক নেতৃবৃন্দ সংঘাতমুখর বিভিন্ন কথাবার্তা বলে, অর্থাৎ সম্পর্ক মনে খুব খারাপ, 1-11 হবে। আমি কিন্তু ভেতরের দৃশ্যটা ওই রকম দেখি না। আমি ভেতরে দেখি যে নেতারা একসাথে কথা বলছেন, চা খাচ্ছেন, আলাপ আলোচনা করছেন। বাইরের রাজনৈতিক বক্তব্য এবং ভেতরের সম্পর্ক দুটো কিন্তু আলাদা। যার কারণে আমি একটু আগেও বললাম যে ফ্যাসিবাদ বিরুদ্ধে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে আমরা একেবারেই সংঘাত সংঘর্ষ লড়াই হয়ে যাচ্ছে এমন কিন্তু বিষয়টা না। আমরা রাস্তায় মাঠে অনেক কিছু কিন্তু এরকম দেখা যায়, কিন্তু বাস্তবতা সেরকম না। তো ফলে আমি আশাবাদী নির্বাচন হবে। তবে এই জায়গাটাতে একটু দায়িত্ববান ভূমিকা রাখতে হবে। যেমন একটা পর্যায়ে আমরা দেখছিলাম যে মনে হয় সরকার পড়েই যাচ্ছে, নতুন একটা ব্যবস্থা আসছে, ঠিক ওই সময়ে কিন্তু বেগম খালেদা জিয়া একটা রোল প্লে করছে। আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। উনি ঠিক রাষ্ট্রের অভিভাবকের মতো এমন একটা রোল প্লে করছেন যার কারণে আবার শক্তিগুলো কাছাকাছি চলে আসছে। এবং ফেসিবাদ যেভাবে সামনে আসবে, এক ধরনের এখানে অস্থিরতা তৈরি করে আবার ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে, অথবা সরকার পরিবর্তন হবে, টোটাল প্ল্যানটা কিন্তু ভেস্তে গেছে, নষ্ট হয়ে গেছে। আমার মনে হয় এখনও যে ধরনের একটা সংঘাতমুখর বিষয় দেখা যাচ্ছে, এটা হয়তো কদিন পরে আর নাও থাকতে পারে। এবং আমি আশাবাদী এই ক্ষেত্রে বেগম খালেদা জিয়াই একটা অভিভাবকের মতো ভূমিকা নেবেন। আচ্ছা, একটু যেহেতু জোটের রাজনীতির কথা বলছিলাম, বিএনপিটা বড় দল, নির্বাচন এখন যেহেতু নির্বাচনের হবে কি হবে না, কবে হবে, কিভাবে হবে, এটা নানা ধরনের বিতর্ক আছে। এখনও আমি বলি সেইভাবে হয়তো নির্বাচনমুখী হয়নি দলগুলো। যখন পুরোপুরি নির্বাচনমুখী হয়ে যাবে, বিএনপির আসন ভাগাভাগির ক্ষেত্রে বা আসন দেওয়ার ক্ষেত্রে, নমিনেশন দেওয়ার ক্ষেত্রে একটা বড় ধরনের একটা কি বলবো যে মধুর সমস্যায় তো পড়তে হবে। একটা আসনে হয়তো 4-5 জন করে প্রার্থী আছেন, সেই সমস্যাটা আপনারা কিভাবে হ্যান্ডেল করবেন? ধন্যবাদ। অ্যাকচুয়ালি এটা কিন্তু সমস্যা না, এটা কিন্তু একটা সম্ভাবনা। কারণ আমাদের মধ্যে এই যে নেতৃত্বের যে প্রতিযোগিতা, এটা আমাদের নেতৃত্বকে আরও বিকশিত করেছে এবং আমাদের নেতৃত্বের গুণাবলীকে আরও বৃদ্ধি করেছে। এবং এটা মানুষের একটা কোয়ালিটি লিডারশিপ পাবে। এটাই প্রতিযোগিতা যত বেশি হয়, কোয়ালিটি লিডারশিপ তত বেশি বের হয়ে আসে, এটাই স্বাভাবিক। আমি মনে করি এই ব্যাপারটা আমাদের জন্য, আমাদের দলীয় সিদ্ধান্ত, সবাই আমরা বিশ্বাস করি আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান
আমার নেতৃত্ব অবশ্যই আমাদের সারা দেশের অভিভাবক, আমাদের অভিভাবক এবং আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি সব কিছু যাচাই বাছাই করবেন, অতীতের ইতিহাস দেখবেন, আন্দোলন সংগ্রামের অবস্থান দেখবেন, ভবিষ্যৎ লিডারশিপ দেখবেন, ভবিষ্যতে দেশের মানুষের কাছে যে স্বপ্ন, ওনার যে স্বপ্ন সাম্য এবং মানবিক বাংলাদেশ, সেটাকে কে কতটুকু পৌঁছা দেবে, এইগুলা যাচাই বাছাই করে উনি যেটাই দিবেন, উনি যা দিবেন বিএনপিতে সবাই সেটাকে মেনে নেবে। এটা আমি নিজে ক্যান্ডিডেট, উনি যেটা বলবেন সেটার বাইরে আমি যেতে পারবো না, যাবেও না, কেউই যাবে না, আমার দৃঢ় বিশ্বাস। এটা নিয়ে আমাদের মধ্যে কোনো সংশয় নাই। তবে তার আগ পর্যন্ত আমাদের নিজেদের মধ্যেই স্বাভাবিক একটা প্রতিদ্বন্দ্বিতা থাকবে নমিনেশন পাওয়া নিয়ে, পাবলিকের সাপোর্ট নিয়ে। এটা তো ডেমোক্রেসির সৌন্দর্য। এটা নিয়ে যে আমরা কোনো ধরনের মতানৈক্য, মতমালিন্য, কোনো ধরনের উত্তেজনা এইটা হওয়ার কথা না এবং হয়েও নাই এখনো। গতকাল একটা বিআইজিডি একটা জরিপ প্রকাশ করেছে, সেখানে একটি প্রশ্ন ছিল যে এই মুহূর্তে দেশের প্রধান সমস্যা কি। সেখানে এই প্রশ্ন উত্তরে 14% উত্তরদাতা বলেছেন আইন শৃঙ্খলার অবনতি, 13% বলেছেন রাজনৈতিক অস্থিরতা, 15% অর্থনীতি বা ব্যবসায় মন্দা, 9% দ্রব্যমূল্য বৃদ্ধি, 18% মানুষ বলেছেন নির্বাচিত সরকার না থাকা। আপনার কাছে যদি জানতে চাই এই মুহূর্তে দেশের প্রধান সমস্যা কি? আপনি যে 4টা সমস্যার কথা বললেন বা জরিপে জবাবদাতারা জানালেন, প্রত্যেকটা একটার সাথে আরেকটা কিন্তু রিলেটেড। যেমন নির্বাচিত সরকারের সমস্যাটা কি? নির্বাচিত সরকার যদি আসে তাহলে বিনিয়োগকারী যারা আছে তারা মনে করবে যে একটা গ্যারান্টি পাবে 5 বছর এই সরকার থাকবে। আর অনির্বাচিত মানে হচ্ছে যে কোনো সময় একটা অস্থিরতা তৈরি হতে পারে। এটার সাথে কিন্তু আইনশৃঙ্খলা যে পরিস্থিতি তারও একটা রিলেশন কিন্তু আছে। রাজনৈতিক অস্থিরতাও নির্বাচনের সাথে সম্পৃক্ত। ফলে যদি একটা এখন যে লাইনে যাচ্ছে, ফেব্রুয়ারির 2nd উইকে নির্বাচন হবে, প্রধান উপদেষ্টা আজকে এটা আরও নিশ্চিত করলেন, তারপর রাজনৈতিক দলগুলো ধীরে ধীরে কিন্তু নির্বাচনমুখী হচ্ছে। এই ধারায় যদি অগ্রসর হয় তাহলে যে 4টা সমস্যার কোনোটাই কিন্তু থাকবে না, নির্বাচনের দিকে যাবে। এবং একই সাথে তবে যেটা নিশ্চিত হওয়া দরকার সেটা হচ্ছে অন্য 2টি এজেন্ডা, সংস্কারকেও বাস্তবায়ন, মৌলিক সংস্কার, সব সংস্কার সম্ভব না, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। হয়তো মৌলিক 3-4টা বিষয়ে যদি সংস্কার এখন কার্যকর হয়, অথবা কার্যকর করার ব্যাপারে যদি একটা চুক্তি হয়, একটা সনদের মধ্যে সবাই যদি অঙ্গীকার করে, তাহলে এই সমস্যার আমার মনে হয় সমাধান হয়ে যাবে। সমস্যা হবে না। এটা আপনার কাছে আসতে আমি এই বিষয় নিয়ে কথা বলবো, তার আগে একটু জানতে চাইবো যে ছোট করে যদি বলি যে এর আগে তাকে প্রশ্ন করেছিলাম যে জামাতের সঙ্গে ইসলামী দলগুলো একটা জোট করার কথা আসছে জামাত ইসলামের সঙ্গে, যদি এমন একটি জোট হয় তাহলে কি বিএনপি বিপদে পড়বে নির্বাচনে? আসলে ভাই যেটা বলছেন, আমরা চাই এটা ভালো জিনিস যে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনটা হোক, দেশের মানুষ চায় সেটা। যে নির্বাচনটা যদি একতরফা হয় সেটা মানুষের মধ্যে সেই জোয়ারটাও আসবে না। হোক একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন, জনগণ যাকে ভালো পায় তাকে দিবে। জুট হচ্ছে এমন এক জিনিস যে ইলেকশনের আগে, নির্বাচনের আগে সবারই স্বার্থ সংশ্লিষ্ট কিছু বিষয় নিয়ে যদি একমত হওয়া যায় তাহলে জুট হবে, আর যদি একমত না হতে পারে হবে না। সেটা অ্যাডভান্স বলাও যায় না কখন কি হবে না হবে, সেটা বলতে পারি না। যে ইসলামিক দলগুলোকে নিয়ে জামাতের নেতৃত্বে ইসলামিক দলগুলো যে জুট হবে এখনও কথা হচ্ছে, হতে পারে। কেউ কেউ বলছে বিএনপির সাথে কিছু ইসলামিক দল আসবে, যে বিএনপির সাথে জোটগুলো তো আছেই। কেউ কেউ বলছে আরও অনেকেই জুট হতে পারে। সেটা আসলে নির্বাচন এমন এক জিনিস, প্রতিটা দিনই সেখানে গুরুত্বপূর্ণ জিনিস, আগে বলাও যায় না। বাট সব কিছুর ঊর্ধ্বে সবাই চায় একটা প্রতিদ্বন্দ্বিতামূলক একটা নির্বাচন। কিন্তু বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে মনে হয় যে একটা সুষ্ঠু বা সুন্দর একটা ইলেকশন সম্ভব? এটা অবশ্যই সম্ভব, সেটা কেন নয় সম্ভব। যেখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যেখানে আছেন, তারা সর্বতভাবে সেনাবাহিনী তো আছেই মাঠে, পাশাপাশি বিজিবি আছে, র্যাব আছে, পুলিশ আছে। পুলিশকে আবার যথেষ্ট তারা শৃঙ্খলার মধ্যে চলে আসছে, যদিও তাদের সেই ফাংশনেবল ব্যাপারটা একটু এখনও ল্যাপস কিছুটা রয়ে গেছে, এটা কাভার করার অন্যান্য বাহিনীগুলো আছে। সুতরাং আমার বিশ্বাস যে সদিচ্ছা থাকে এবং টেকনিক্যাল সাইডটা যদি মেনটেন করতে পারে নির্বাচন কমিশন, এখানে অত্যন্ত সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশে একটা নির্বাচন হবে। এবং বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা আন্তরিকতা এবং একটা কমিটমেন্ট থাকতে হবে যে না, একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন চাই। রাজনৈতিক দল, স্টেক হোল্ডার যারা, তাদের মধ্যে যদি এই ইয়েটা যদি না থাকে, এই কমিটমেন্টটা না থাকে, তাহলে কিন্তু নির্বাচনটা অনেক সময় সমস্যা করা সম্ভব হবে না। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার কাছে মনে হয় যে বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে সক্ষমতা আমরা এখন যে দেখছি, এইটা যদি ফেব্রুয়ারি মাস পর্যন্ত এরকমই থাকে তাহলে আসলে একটা সুষ্ঠু সুন্দর যে ইলেকশন আমরা প্রত্যাশা করছি সেটা কতটা সম্ভব? হ্যাঁ, আপনি যদি বলেন হয়তো সম্ভব হবে কিনা একটা সংশয় তৈরি হতে পারে যদি এখনকার ব্যবস্থা থাকে। কিন্তু সরকারই তো বলছে এখনকার এইরকম ব্যবস্থা থাকবে না। প্রায় তারা নতুন পুলিশ নিয়োগ করবে,
তারপর যারা ফেসিবাদী সরকারকে অচল করে দিতে চাচ্ছে পরোক্ষভাবে বা সহযোগিতা করছে না, তাদেরকে বাদ দিয়ে নতুন নেতৃত্ব আসবে। আমরা দেখছিলাম যে বিচারপতি লতিফুর রহমানের যে সরকার, তত্ত্বাবধায়ক সরকার, ওই সময় মাত্র 14 জন সচিবকে পরিবর্তন করছিল। তখন কিন্তু দেখছি একটা নিরপেক্ষ নির্বাচনের একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এখনও এরকম কিছু স্টেপ যদি নেওয়া হয়, যদি কেউ মনে করে যে ফেসিবাদকে ফিরিয়ে নিয়ে আসার জন্য তার ভেতরে একটা আকাঙ্ক্ষা আছে, সেও কিন্তু ওই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য কোনো কাজ করবে না। তো ফলে আমি বিশ্বাস করি সরকার যে কথাগুলি বলছেন এবং রাজনৈতিক শক্তিগুলো যদি দায়িত্বশীলতার পরিচয় দেয়, তাহলে একটা চমৎকার নির্বাচন, যেটা প্রধান উপদেষ্টা বলছে, এটা সম্ভব। এই যে রাজনৈতিক দলগুলো দায়িত্বশীলতা বারবারই বলছিলেন যে এটাই। দায়িত্বশীলতার পরিচয় দিয়ে দেয়, রাজনীতিবিদরা যখন কথা বলছেন তখন আসলে এই দায়িত্বশীলতার জায়গাটা আমরা নির্বাচন যত আগে আসবে আরো ভালোভাবে দেখতে পারবো কিনা? অবশ্যই দেখতে পারবো, কেননা আপনার সামনেই তো উদাহরণ আছে। দেখেন 5ই আগস্ট যেখানে ফ্যাসিস্টরা বলেছিল তাদের 5 লক্ষ লোক মারা যাবে, সেখানে কয়জন 5ই আগস্টের পরে আমরা নিজেরা আমরা সব কিছু যারাই ঘটনার সমস্যা পড়তে পারেন, আমরা চেষ্টা করেছি তাদেরকে রক্ষা করার, দেশের মানুষকে রক্ষা করার, যাতে কোনো ধরনের কেওয়াস তৈরি না হয়, কোনো ধরনের রক্তপাত না হয় 5ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরে। সুতরাং আমরা ঐক্যবদ্ধভাবে করেছি, আমরা এককভাবে কেউ করি নাই। আমরা তখন আমাদের মনে আছে আমাদের যে মন্দিরগুলো আছে, আমাদের হিন্দু ভাইদের মন্দিরগুলো আছে, আমরা নিজেরা পাহারা দিয়েছি, আমাদের ছেলেরা পাহারা দিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদেরকে আশ্বস্ত করেছে। সুতরাং এখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা সবাই অবশ্যই সেটা চাইলে এটা সম্ভব অবশ্যই হতে হবে। তবে আমরা চাইতে হবে। আমার দৃঢ় বিশ্বাস আমাদের যে চেতনা নিয়ে আমরা এই যে আপনি তো রাজনীতিবিদ, আপনারা চান কিনা? অবশ্যই আমরা চাই, কে চায় না, সবাই চায়। আমি বলি কোনো যারা রাজনীতি করে, আমরা রাজনীতি কেন করছি? আমরা জনগণের জন্য তো করছি। এটা তো কোনো ব্যক্তির জন্য তো রাজনীতি করছি না, দেশের জন্য রাজনীতি, গণতন্ত্রের জন্য। আমরা সব রাজনীতিবিদরাই চান সেটা, এবং আমার দৃঢ় বিশ্বাস যত সময় আগাবে এই সমঝোতার প্রক্রিয়াটা আরো বাড়বে, যেটা আমাদের খোলে যাবে। আমরা একদম শেষ করে চলে এসেছি। আপনাদের দুজনকে ধন্যবাদ আমার সাথে যুক্ত আপনাকেও হওয়ার জন্য। ধন্যবাদ অনেক। দর্শক, আজকে সময় শেষ, আগামী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএনের সঙ্গে থাকবেন।